হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বুকলেস গাইড। আশা করি তোমাদের সবার প্রিপারেশন খুব ভালো চলছে, পরীক্ষা খুব কাছে। তাই আমিও সম্ভব যত তাড়াতাড়ি পারছি একটার পর একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের টপিক হলো আমাদের তৃতীয় চ্যাপ্টার, যা হলো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তো এই চ্যাপ্টারে মেনলি আমি তিনটা জিনিসের উপর লক্ষ্য করব। একটি হচ্ছে বৃত্তের বিভিন্ন অংশ এবং তাদের সম্পর্কে একটু ধারণা দেব। তারপর দুটি উপপাদ্য রয়েছে যেটি নিয়ে আমি ডিসক্রাইব করব, এবং শেষে যদি সময় থাকে তাহলে অবশ্যই আমি 2-3টা উদাহরণ দিয়ে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করিয়ে দেব। ঠিক আছে? এবার কথা হলো, প্রত্যেক ভিডিওতে যেরকম আমি বলে থাকি সেরকম এই ভিডিওতেই বলবো যে আমার টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু অবশ্যই জয়েন করে রেখো। তাতে কি সুবিধা হবে, আমি সেখানে এই যে যতগুলি চ্যাপ্টার আমি করাবো তাদের কমন 100% কমন যেই অঙ্কগুলো আসতে পারে মাধ্যমিকে, সেগুলো আমি সেখানে প্রোভাইড করব। তোমরা অবশ্যই সেগুলো পেয়ে যাবে এবং খুব সহজেই তা প্র্যাকটিস করে কিন্তু নিজের পেপারে বা নিজের মাধ্যমিক পরীক্ষায় অঙ্কতে খুব ভালো একটি মার্কস তুলে আনতে পারবে। তো বেশি সে সম্বন্ধে না বলে আমি ভিডিওটা কন্টিনিউ করি, আর মাঝে মাঝে আমি সেই সম্পর্কে বলেও দিব। বাট আমি আবার বলছি, ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান থেকে জয়েন করে নিও। বুকলেস গাইড, সেখানটা আমি প্রত্যেকটি ইম্পর্টেন্ট নোটস দিয়ে থাকি, শুধুমাত্র অঙ্কের নয়, ফিজিক্স, বায়ো, এভরিথিং। ঠিক আছে? অবশ্যই জয়েন করে নিও। তো সবার প্রথমে শুরু করে ফেলি। তো সবার প্রথমে বৃত্ত। তো বৃত্ত কি? বৃত্ত একটি সামতলিক চিত্র যার কোনো কোণ থাকে না বা যার কোনো বাহু থাকে না। এবার যেটি আমি এখানে অঙ্কন করলাম, ঠিক আছে, সবুজ রঙের তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আসলে বৃত্তের পরিধি। এটিকে কি বলা হয়? বৃত্তের পরিধি। ওকে, আমরা ফট করে একটু লিখে ফেলি এটার নাম, তাহলে খুব সহজেই হয়ে যাবে। এটিকে বলা হয় পরিধি। কি বলে? পরিধি। সরি, একটু হ্যান্ডরাইটিংটা একটু ম্যানেজ করে নিও, প্রবলেম হচ্ছে লিখতে। ওকে, এবার নেক্সট যেটা আমরা শিখব, বৃত্তের, সেটা কি বলা হয়? বৃত্তের সেটাকে বলে কেন্দ্র। কি বলে সেটাকে? কেন্দ্র। ওকে, তো আমরা কেন্দ্রটাও অবশ্যই একটু দেখে নিব, কেন্দ্রটা নিয়েও। ঠিক আছে, এই কোথায় রয়েছে কেন্দ্র? ওকে, চলো কেন্দ্রটাও আমরা একটু দেখে ফেলি। এটি হলো আমাদের কেন্দ্র। কি এটা? এটি হলো কেন্দ্র। কেন্দ্রটা একটু যদি টেনে এদিকে আনা যায় তাহলে খুব ভালো হতো। যাই হোক, কেন্দ্রটা আসছে না, কোনো ব্যাপার না। এই যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা হলো কেন্দ্র। ওকে, আমি কেন্দ্রেরও নাম দিয়ে দিই, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে কেন্দ্র। এটি হলো কেন্দ্র। ওকে, ক্লিয়ার হলো? কেন্দ্র। এবার আমরা বৃত্তের পরিধি আর বৃত্তের কেন্দ্র সম্বন্ধে তো বুঝে গেলাম, এবং এটাও মনে রাখবে বৃত্তের যে ভেতরের যেই অংশটা সেটাকে আমরা বলি হচ্ছে ক্ষেত্র। কি বলি? ক্ষেত্র। ঠিক আছে, এতদূর সবার ক্লিয়ার আছে? তাহলে বৃত্তের পরিধি, ক্ষেত্র আর কেন্দ্র তিনটি আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার পরবর্তীতে আমরা যদি একটু চলিয়ে যাই, তাহলে বৃত্তের কিছু আরও অংশ রয়েছে অবশ্যই, যেটা আমাদের জানা খুবই প্রয়োজনীয়। চলো নেক্সট যেই অংশটা আমরা জেনে ফেলবো, একটু ভালোভাবে বৃত্তটা ড্র করে ফেলি। ঠিক আছে, এবার এর সম্বন্ধে কিছু কি সর্বপ্রথমে আমরা যেটা জেনে ফেলবো সেটা হলো আমাদের বৃত্তের, দেখো দেখলেই বুঝে যাবে, এই যে এটিকে আমরা বলি হচ্ছে ব্যাস। কি বলে থাকি? এটিকে আমরা বলে থাকি ব্যাস। ওকে, দিস ইজ নোন অ্যাজ ব্যাস। ব্যাস কাকে বলে একটু সংজ্ঞাটা তাহলে বুঝে নাও। বৃত্তের ব্যাস হলো কেন্দ্রগামী এবং পরিধির দুটো বিন্দুকে সংযোগকারী সরলরেখাকে বলা হয় ব্যাস। তাহলে কি বললাম? বৃত্তের কেন্দ্রগামী পরিধির যে কোনো দুটি বিন্দুকে সংযোগকারী সরলরেখাকে বলা হয় ব্যাস। সবসময় রাখবে, ব্যাস বৃত্তের কেন্দ্রর উপর দিয়ে যায়। আর একটা বৃত্তের কতগুলি ব্যাস থাকতে পারে? কেন্দ্র দিয়ে যতগুলি ব্যাস যেতে পারে, দ্যাট মিন্স অসংখ্য। একটি বৃত্তের অসংখ্য ব্যাস রয়েছে। ঠিক আছে, এবার আমরা নেক্সট যেটায় চলে যাব, সেটি আমরা বলবো হচ্ছে, আবার দেখে ফেলো, সেটি দেখো, সেটিও কিন্তু আমি ড্র করছি
একটি কেন্দ্র থেকে আরেকটি কেন্দ্র না সরি সেটাকে একটু কেন্দ্র বলে দিলাম, সেটি কিন্তু তুমি যদি ভালোভাবে দেখে থাকো আমি ওটাও পরিধির দুটোর বিন্দুকে সংযোগ করছে, সেটিও একটা সরলরেখা, কিন্তু এটি ব্যাস নয়, কারণ এটি কিন্তু কেন্দ্রগামী নয়, এটিকে বলা হয় জ্যা। তাহলে জ্যা কী জিনিস? জ্যা হলো বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুকে সংযোগকারী সরলরেখাকে আমরা জ্যা বলি। জ্যা আর ব্যাসের মধ্যে তফাৎ কোথায়? জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় না, ব্যাস বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। ক্লিয়ার হলো? এবার এখানটা আরেকটা নোট পয়েন্ট আমি অ্যাড করতে চাই যে বৃত্তের সর্ববৃহৎ জ্যা হলো বৃত্তের ব্যাস। কেন? কি বললাম? আরেকবার বলে ফেলি। আমি বললাম বৃত্তের সর্ববৃহৎ জ্যা হলো বৃত্তের ব্যাস। দেখো ব্যাসও কিন্তু বৃত্তের দুটি কী করে, পরিধির দুটি বিন্দুকে সংযোগ করে। সিমিলারলি জ্যায়েরও কাজ কিন্তু সেটাই, কিন্তু তাদের মধ্যে তফাৎটা কোথায়? ব্যাস কেন্দ্র দিয়ে যায় কিন্তু জ্যা কেন্দ্র দিয়ে যায় না। তো আমি যদি বলতে, এখান থেকে আরেকটা জিনিস হয়ে গেল, দেখো ব্যাস কি, যে প্রত্যেকটি জ্যা ব্যাস নয়, কিন্তু প্রত্যেকটি ব্যাস এক একটি জ্যা। ঠিক আছে, আমরা ব্যাসকে জ্যা বলতে পারবো কারণ ওর কাছে জ্যায়ের প্রপার্টি আছে। কি প্রপার্টি? যে ও পরিধির দুটো বিন্দুকে সংযোগ করছে সরলরেখার মাধ্যমে, যেটা জ্যায়ের কাজ। কিন্তু জ্যায়ের কাছে কিন্তু ব্যাসের প্রপার্টি নেই। কোন প্রপার্টিটা? যে ব্যাস বৃত্তের কেন্দ্র দিয়ে যায় কিন্তু জ্যা যেতে পারে না। বুঝতে পারলে? তাহলে প্রত্যেকটি জ্যা ব্যাস নয়, কিন্তু প্রত্যেকটি ব্যাস এক একটি জ্যা। তাহলে এখান থেকে দুটো নোট পয়েন্ট আমরা পেয়ে গেলাম। আর সর্ববৃহৎ জ্যা হলো বৃত্তের ব্যাস। ক্লিয়ার হলো? এবার পরবর্তীতে চলে যাই আমরা। এবার কিছু কমন কনসেপ্ট রয়েছে, এখানটাই আমি আরেকটা জিনিস ড্র করে ফেলি, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। সেটি হলো, দেখবে, ঠিক আছে, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কি বললাম, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেই সরল রেখাটি থাকে সেটাকে আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ। কি বলে থাকি? বৃত্তের ব্যাসার্ধ। তো এই লাইনটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। যদি নামটা একটু ভালোভাবে পড়ে থাকো তাহলে পরিষ্কার তোমরা বুঝতে পারবে যে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ হয় ব্যাস, আর ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ। একটু যদি আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, যদি ব্যাস, বৃত্তের ব্যাস যদি 8 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কিন্তু 4 সেমি হবে। বৃত্তের ব্যাসার্ধ যদি 3 সেমি হয় তাহলে ব্যাস অবশ্যই তার দ্বিগুণ 6 সেমি হবে। ক্লিয়ার হলো? এবার আরও কিছু কনসেপ্ট রয়েছে বৃত্ত সম্পর্কে, সেটাও আমাদেরকে জেনে নেওয়া খুবই প্রয়োজন। চলো সেই কনসেপ্টগুলো আমরা একটু ক্লিয়ার করে ফেলি। তো সর্বপ্রথম যেই কনসেপ্টটা রয়েছে সেটা ভালোভাবে লক্ষ্য করবে, ঠিক আছে? এই কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, যেই কনসেপ্টটা হলো, দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি এখানে একটা পয়েন্ট ড্র করলাম, একটু বড় বড় পয়েন্ট ড্র করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট ড্র করলাম, এদের নেম দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, এর নেম দিলাম মনে করো এ, এটার নেম আমি দিলাম হচ্ছে মনে করো বি। ঠিক আছে, এবার এখানে আরেকটা নেম দিয়ে দিই, যেটার নাম দিলাম মনে করো সি, আর এখানে নাম দিলাম ডি। ক্লিয়ার আছে? এখানে আমি কি নাম দিয়ে দিচ্ছি? ডি। হলো? এবার এখানে তোমরা দেখতে পারবে এখানে দুটো কাট হয়েছে, একটা এইখান থেকে আর এইখান থেকে। তো এইখানে তুমি ছোট্ট একটা গোল পাচ্ছ, আর এখানে একটা তুমি বড় গোল পাচ্ছ। এই উপরের এই দুটোকেই বলা হয় বৃত্তচাপ। এদেরকে কি বলা হয়? বৃত্তচাপ। ক্লিয়ার? ছোট বৃত্তচাপকে বলা হয় উপবৃত্তচাপ, আর বড় বৃত্তচাপকে বলা হয় অধিবৃত্তচাপ। ঠিক আছে, উপবৃত্তচাপ ছোট বৃত্তচাপকে, আর বড় বৃত্তচাপকে বলা হয় অধিবৃত্তচাপ। এখানে আরেকটা কথা আমি অবশ্যই অ্যাড করব, যে এই বৃত্তচাপ দুটি যদি সমান হয় তাহলে প্রত্যেকটি বৃত্তচাপকে অর্ধবৃত্ত বলে। ঠিক আছে, আর এখানে আরেকটা ইনক্লুড, যে একটি ব্যাস কিন্তু একটি বৃত্তকে দুটি সমান
অর্ধবৃত্তে ভাগ করে, ঠিক আছে? ব্যাস সর্বদা বৃত্তের মাঝখান দিয়েই যায়। তো এটা আমাদের ক্লিয়ার হলো বৃত্তচাপের কনসেপ্টটা। এরপরে যে কনসেপ্টটা আসবে সেটাকে আমরা বলবো বৃত্তাংশ। কি বলবো সেটাকে? বৃত্তাংশ। চলো এটাও ফট করে আমরা একটু দেখে ফেলি যে বৃত্তাংশ জিনিসটা কী জিনিস। বৃত্ত সম্পর্কে ভালোভাবে জেনে নাও, তাহলে সুবিধা হবে। তো বৃত্তাংশ জিনিসটি কী জিনিস আমরা একটু ফট করে দেবো। সিমিলারভাবে আমি করলাম এখানে একটা বৃত্তচাপ ড্র করলাম, ওকে? এটাকেই কপি করে নাও, এই সরি, ঠিক আছে? এখানে একটা হলো, আরেকটা মনে করো আমি এখানে ড্র করি, ওকে? বড় বড় এগুলোকে পয়েন্ট বোঝানো যায় না, তো তাই আমি বোঝাচ্ছি। এবার বৃত্তাংশ কী জিনিস? বৃত্তাংশ বলেছে, দেখো সেমভাবে এখানে দুটো বৃত্তচাপ তৈরি হয়েছে, আমি এদের নেমগুলো একটু ফটাফট দিয়ে ফেলি, তাহলে সুবিধা হবে। চলো, এ বি সি, আর এটার নাম দিয়ে দিচ্ছি আমি ডি, ওকে? তো এখানে আমি দেখতে পাচ্ছি দুটো বৃত্তচাপ শুরু হয়েছে, একটা এবিসি আর একটা এডিসি। ক্লিয়ার? এবার এখানটায় তোমাদেরকে মনে রাখতে হবে যে এদেরকে এবার বৃত্তাংশ কী জিনিস। বৃত্তাংশ হলো যদি তুমি এই জিনিসটিকে, এই দুটি বৃত্ত যে আমি যে দুটো যে পয়েন্ট ড্র করেছি তাদেরকে যদি তুমি জয়েন্ট করে দাও, দেখবে, হ্যাঁ, জয়েন্ট করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছ এখানে বৃত্তের দুটি ভাগ ক্রিয়েট হয়ে গেছে, একটা ছোট ভাগ আর একটা বড় ভাগ। ছোট ভাগ, এই দুটো ভাগগুলোকে বলা হয় বৃত্তাংশ। কি বলে? বৃত্তাংশ। সিমিলারভাবে ছোট ভাগটাকে বলা হবে উপবৃত্তাংশ, আর বড় অংশটাকে বলা হবে অধিবৃত্তাংশ। ঠিক আছে? বৃত্তের অংশ। ক্লিয়ার হলো? আগেরটা ছিল বৃত্তচাপ, এটা হলো বৃত্তের অংশ অর্থাৎ বৃত্তাংশ। বৃত্তের চাপ শুধু এই রেখাটাকে বলে, অর্থাৎ পরিধিটাকে বলে, ছোট্ট পরিধি আর বড় পরিধিটাকে। যদি আমি মানে সোজা কথায় বৃত্তচাপ তাকে বলে যখন আমরা পরিধিকে কাটি, ওকে? আর বৃত্তাংশ কি? যখন পুরো বৃত্তটাকে, এইভাবে ইম্যাজিন করো যে এটা পুরো একটা বৃত্তচাপ, মনে করো তুমি একটা পুরো গোল সুতোর রিং রয়েছে, আর সেখান থেকে তুমি মানে কী করলে, এই কাট করে দিলা, সুতোটাকে দুটো পিসে ভাগ করে দিলা, তো ছোটো একটা সুতো পাবে আর বড় একটা সুতো পাবে, রাইট? আমি যদি এটাকে দেখাতে চাই, তুমি যদি এটা একটা সুতো হয়, তাহলে দেখতেই পাচ্ছ এখানে একটা ছোট্ট সুতো পাবে আর এখানে একটা বড় সুতো পাবে। সুতো দুটাকে বলা হয় বৃত্তচাপ। ক্লিয়ার হলো? সিমিলারভাবেই যদি তুমি এখানেও চলে আসো যে বৃত্তাংশ কী আবার, এবার ভাবো তুমি একটা কেক নিলা আর কেকটাকে নিয়ে এরকম মাঝখান থেকে কেটে ফেললে, ঠিক আছে? এই যে কেকটা নিলে, কেকটাকে নিয়ে করলে কি, এই জায়গাটা থেকে কেটে ফেললে, তাহলে দুটো, একটা ছোটো কেক একটা বড়ো কেক পাবে। সেই দুটো অংশকে বলা হয় বৃত্তাংশ। ছোট অংশকে উপবৃত্তাংশ, বড় বৃত্তাংশটিকে অধিবৃত্তাংশ বলে। ঠিক আছে? চলো এবার নেক্সটে আমরা পৌঁছে যাই। নেক্সট যেটা রয়েছে এই, আচ্ছা চলো, নেক্সট যেটা রয়েছে বৃত্তের শেষ কনসেপ্ট যেটাকে আমরা বলি বৃত্তকলা। কি বলে থাকি সেটাকে আমরা? বৃত্তকলা। চলো ফট করে আরেকটা বৃত্ত এঁকে ফেলি আমরা বড় করে। নাইস, ভেরি নাইস। চলো এবার বৃত্তকলা কী জিনিস সেটা জানা উচিত আমাদের। বৃত্তকলা, তো সবার প্রথমে আমি আবার সেম প্রথমে দুটো পয়েন্ট ড্র করে ফেলি, তাহলে ইজি হবে বুঝতে। এখানে একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট সাপোজ এখানে, ওকে? আমি পয়েন্টগুলো বড় বড় দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হোক, ওকে? ঠিক আছে, এবার দুটো পয়েন্ট দিয়ে দিয়েছি, এবার এদের নেমগুলো ফটাফট দিয়ে দেও, এ বি সি, আর এটার নাম হচ্ছে ডি। হলো? এবার দেখো, এইবার এখানে আরেকটা পয়েন্ট দরকার আমার, সেটাকেও ড্র করে ফেলো। কেন্দ্র আমার দরকার রয়েছে এখানে, ঠিক আছে? কেন্দ্র দিলাম আমি। এবার ভালোভাবে লক্ষ্য করবে, যদি এবার আমি সিমিলারলি করলাম কি, এদেরকে জয়েন করে দিলাম, ইনার সাথে ইনাকে আর ইনার সাথে ইনাকে। হলো? এবার দেখো এটা অনেকটাই এটা দেখতে কেমন লাগছে? মনে হচ্ছে না পিৎজা, আমরা পিৎজা বলছি, পিৎজা স্লাইস যে করি আমরা, পিৎজা স্লাইসের মতন? ইয়েস, অবভিয়াসলি। বৃত্তাংশ আর বৃত্তকলার মধ্যে তফাৎটা এখানটাই। বৃত্তাংশ কোনো ধরনের কেন্দ্র ফলো করে না, কিন্তু আমাদের বৃত্তকলা অবশ্যই কেন্দ্রকে ফলো করে। ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট স্লাইস ক্রিয়েট হয়েছে, যেটাকে আমরা বলি হচ্ছে উপবৃত্তকলা, আর যেটা বড় স্লাইস ক্রিয়েট হয়েছে সেটাকে আমরা বলি অধিবৃত্তকলা। ঠিক আছে? তো এখানটায় আমরা তিনটা জিনিস ক্লিয়ার করলাম, বৃত্তচাপ, বৃত্তাংশ আর বৃত্তকলা। ক্লিয়ার হয়ে গেছে সবার তিনটার মধ্যে তফাৎ? ভেরি নাইস। এভাবে মনে রাখতে পারো যে বৃত্তচাপ
যখন আমরা একটা সুতোকে কাটি, বৃত্তাংশ যখন আমরা একটা কেককে যেভাবে ইচ্ছা কেটে ফেলি, ঠিক আছে, ওখানে কোনো মাঝখান দিয়ে কাটা কোনো কিছু ম্যাটার করে না। ওকে, সোজা কথা তুমি একটা জ্যা বরাবর কেটে ফেলো বৃত্তকে। আর বৃত্তকলা তোমাকে সবসময় মনে রাখতে হবে, বৃত্তকলা একদম পিজার মতন হওয়া উচিত, যে সবসময় সেটা মাঝখান থেকেই স্লাইস হবে। ঠিক আছে, ভেরি নাইস। চলো তাহলে বৃত্ত সম্পর্কিত আমাদের যা যা ধারণা ছিল বা যেগুলা জ্যা ব্যাস যত কিছু রয়েছে আমরা এটির মধ্যে ক্লিয়ার করে ফেললাম। ওকে, এবার পরবর্তী কনসেপ্ট। আচ্ছা, তার আগে আমি আবার বলছি যে ডিসক্রিপশনে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই জয়েন করে ফেলো, কেন কি সেখানটা আমি 100% কমন পিডিএফটি আপলোড করে দেব। ঠিক আছে, আরেকটা কথা, ভিডিওটি প্লিজ শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল। শুধুমাত্র 10 নয়, আমি কিন্তু প্রত্যেকটি ক্লাসের ইম্পর্টেন্ট সায়েন্সের প্রত্যেকটি বিষয়, সায়েন্স মেনলি সায়েন্স কনসেপ্টের প্রত্যেকটি জিনিস কিন্তু আমি এরকম ধরে ধরে ক্লিয়ার করাবো। আরও অনেক ধরনের স্টাডি মেটেরিয়াল আসছে, শুধুমাত্র বাংলা ভাষায় না, তোমরা হিন্দি ভাষা এমনকি ইংরেজি ভাষাতেও সেটি পেয়ে যাবে। আর শুধুমাত্র সায়েন্স বলে না, এখানটায় কিন্তু কোডিং রিলেটেড কন্টেন্টও আমি আপলোড করব। তো আমি আশা করছি তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যতটা পারবে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক আর শেয়ারও করে দিও প্লিজ। চলো এবার আমরা নেক্সটে আগাই। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমি প্রথম উপপাদ্যটি নিয়ে চলে এসেছি, যেটার নং হলো উপপাদ্য নং 32, যেটা বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো আমি উপপাদ্যটা একটি একটি করে লাইন বলবো আর প্রত্যেকটিকে এক্সপ্লেন করব যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো সর্বপ্রথম এখানটা কতগুলো ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, যে আমাদের উপপাদ্যের কোশ্চেন মানলাম যে আমাদেরকে প্রশ্নতে দিয়ে দেয়, কিন্তু উপপাদ্যের কোশ্চেন নিয়ম অনুযায়ী উপপাদ্যের কোশ্চেন কিন্তু মুখস্থ রাখা উচিত, কারণ কোন উপপাদ্যটা আসবে সেটাও তো চিনতে হবে তোমাদেরকে। তোমরা যদি প্রশ্নটাই না জানো তাহলে উত্তরটা লিখবে কি করে? তো প্রশ্নটা যাতে মুখস্থ থাকে। তো এই প্রশ্নটা বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। আমরা কনসেপ্ট ক্লিয়ার করার আগে একটা জিনিস মনে রাখবে, উপপাদ্যতে 4টি পয়েন্ট থাকেই। সেগুলো কি? একটা হলো তোমার প্রদত্ত, যেগুলো কোশ্চেনে দেওয়া থাকে, যেটা তুমি কোশ্চেন থেকেই পেয়ে যাবে। নেক্সট প্রামাণ্য বিষয়, ঠিক আছে, বা এখানে যেটা আমরা লিখেছি প্রমাণ করতে হবে, ঠিক আছে, অর্থাৎ সেখানটা তুমি আগে দেখাতে হবে কী প্রমাণ করতে হবে, অর্থাৎ কী চেয়েছো তুমি। নেক্সট অঙ্কন, এটা কোনো কোনো উপপাদ্যতে দরকার থাকে, কোনো কোনো উপপাদ্যতে দরকার থাকে না। আর শেষে রয়েছে প্রমাণ, যেখানে আমরা প্রমাণিত করব। তো চলো, তো প্রশ্ন অনুযায়ী আমরা সর্বপ্রথম পয়েন্ট যেটা দেওয়া আছে প্রদত্ত, বলেছে প্রদত্ততে আমরা কি লিখেছি তাহলে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা এবং ওডি এবি এর উপর লম্ব, এটি প্রদত্ত দেওয়া আছে। চলো সেই অনুযায়ী তাহলে আমরা কি করি, সেই অনুযায়ী আমরা নিচে একটু সেটিকে ড্র করে ফেলি, তাহলে খুব সুবিধা হবে। চলো, তো সবার প্রথমে একটা বৃত্ত ড্র করতে হবে আমাকে। একটু ভালো করে কনসেপ্টটা বুঝবে, তাহলেই কিন্তু খুব সোজা জিনিস, কঠিন কিন্তু নয়, এটা আমি বারবার বলে ফেলছি, এটি কিন্তু কঠিন নয়। তো এখানে বলেছে এবি এমন একটি, এবি হলো ব্যাস নয় এরূপ কোনো জ্যা, কথাটার মানেই হলো এবি ব্যাস না, একটা জ্যা। তো আমরা ফটাফট এবি ড্র করে ফেলি। ঠিক আছে, এবি তাহলে ড্র করে ফেলি, এখান থেকে আমাদের এবি। ওকে, ক্লিয়ার? এটার নেম দিয়ে দিই, তাহলে তখনই আমাদের সুবিধা হবে। চলো, এটার নাম এ আর বি। ঠিক আছে, এর বলেছে কেন্দ্র থেকে এটির উপর একটি কি, ভালোভাবে যদি আবার পড়তে চলে যাই, আমরা একটু অঙ্কটাকে আবার পড়বো। প্রদত্ততে কী দেওয়া আছে, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা, আমরা এঁকে ফেলেছি। আর হলো ওডি এবি জ্যায়ের উপর লম্ব, তাহলে ওডি বলেছে এবি জ্যায়ের উপর লম্ব, তাহলে আমরা এখানে ওডি ড্র করে ফেলি। ঠিক আছে, এটি হলো ও ডি। ঠিক আছে, একটু ম্যানেজ করো, হাত দিয়ে ড্র করছি তো। তো ও ডি, এটারও নেম দিয়ে দাও। ওকে, এটার নেম হলো ও, আর এখানে রয়েছে আমাদের ডি। ঠিক আছে, ওডি,
ক্লিয়ার হলো? এবার আমরা একটা একটা করে, তো প্রথম লাইন আমাদের প্রদত্ত অনুযায়ী যতটুকু আমার দরকার সেটা আমরা এঁকে ফেলেছি। আমি অঙ্কনটা মানে এই ছবিটা পরে আঁকছি, কিন্তু তোমাদের কিন্তু প্রশ্নটা পড়েই তোমাদেরকে ছবিটা এঁকে ফেলতে হবে। মানে আমি যদি বলতে চাই কোথায় আঁকবে তোমরা ছবিটা, এই যে প্রশ্ন লেখা রয়েছে তারপরেই ওই ছবিটা এঁকে ফেলবে, তারপর কিন্তু তোমরা প্রদত্তটি লিখবে। ঠিক আছে? তোমাদের বোঝানোর স্বার্থে আমি এভাবে অঙ্কটা করছি। হলো? এবার হচ্ছে প্রমাণ করতে হবে, বা প্রামাণ্য বিষয় কি বলেছে? প্রামাণ্য বিষয় বলেছে ওডি এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এডি ইকুয়ালস টু ডিবি। তো এটাকে একটু বোঝার চেষ্টা করো, খুব সোজা জিনিস, দেখলেই বুঝে যাবে তোমরা। তো বলেছে তোমাকে প্রমাণ কী করতে হবে, এতটুকু তো তুমি বুঝে গেলা যে এবি একটা এখানে কি রয়েছে, ব্যাস নয়, এরূপ কোনো একটা জ্যা রয়েছে, আমরা জ্যা আগেও পড়েছি। ক্লিয়ার? এবার এখানে নেক্সট টপিক কি বলেছে, যে ওই এবি জ্যাটার উপর ওডি একটা লম্ব, দ্যাট মিনস এটা 90 ডিগ্রি, কিন্তু এইটা দুই পাশেই কিন্তু 90 ডিগ্রি ক্রিয়েট করছে। ক্লিয়ার? এটা হলো। এবার তোমাকে কি প্রমাণ করতে বলেছে? তোমাকে প্রমাণ করতে বলেছে যে এই যে যেটা ডি, যে ডি পয়েন্টটা আছে না, ডি পয়েন্টটা এবিকে দুটো সমান ভাগে বিভক্ত করে, অর্থাৎ একটা হচ্ছে এই যে এই পার্টটা এডি, আরেকটা হচ্ছে এই যে ডিবি। তোমাদেরকে শুধু এটাই প্রমাণ করতে হবে যে এডি ইকুয়ালস টু ডিবি। বুঝতে পারলে? তো একে একে আমরা পরবর্তীতে তাহলে প্রামাণ্য বিষয়ে আমরা বুঝে গেছিলাম যে কি বলেছে, এডি ইকুয়ালস টু ডিবি আমাদেরকে প্রুফ করে দেখাতে হবে। চলো তাহলে পরবর্তীতে যাই। এবার বলেছে অঙ্কন। অঙ্কন কি বলেছে, ও কমা এ এবং ও কমা বি যুক্ত করি। চলো, ও কমা এ আর ও কমা বি, এই অঙ্কন বিষয়টা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আমি বলে দিলাম, অঙ্কন কিন্তু ভোলা যাবে না, তাহলে তোমরা কিন্তু সলভ করতে পারবে না। তো আমরা ফটাফট করি। ও কমা এ যুক্ত করে দিয়েছি, আর এখানে রয়েছে আমাদের ও কমা বি। ক্লিয়ার? আমি তাহলে দুটোই যুক্ত করে ফেললাম। ঠিক আছে? একটু যদি লক্ষ্য করো, ও এ আর ও বি এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, কি বলতো, কেন্দ্র থেকে পরিধির বিন্দু অবধি যোগফল, দ্যাট মিন্স এরা কিন্তু ব্যাসার্ধ, ব্লু লাইনগুলো কিন্তু ব্যাসার্ধ। গুড। চলো এবার পরবর্তীতে যাই আমরা। পরবর্তীতে কি বলেছে? পরবর্তীতে এবার আমরা চলে যাব প্রমাণে। প্রমাণ বলেছে ওডি কমা এবি জ্যায়ের ওপর লম্ব। তাহলে সবার প্রথমেই যেটা আমাদের প্রমাণ কি দিয়েছে, যে ওডি এবি এর উপর লম্ব রয়েছে, তাই তো? এবার আমরা এখানটায় যেটা প্রমাণ করব, সেই প্রমাণটা দেখো, প্রমাণটা দেখলে খুব সহজেই তোমরা, এখানে অন্যভাবে প্রমাণ করেছে, আমি একটু চেষ্টা করব যাতে তোমাদেরকে সহজে প্রমাণ করে দিতে পারি। তো এখানে তোমরা যদি দেখে থাকো, তাহলে এখানে দুটো কি তৈরি হয়েছে, দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। তোমাদেরকে লক্ষ্য করাই, একটা হচ্ছে এইটা, যেটার নাম দিতে পারো তুমি ও এডি, আরেকটা হচ্ছে এইটা, যেটার নাম হলো ও এ ও ডিবি। ঠিক আছে? ও ডি এ আর ও ডিবি। তাহলে এখানে আমি দুটো কি দেখতে পাচ্ছি, ত্রিভুজ দেখতে পাচ্ছি। এবার এগুলার খুব সুবিধা, তোমরা এই ক্লাস 10-এ যতগুলা উপপাদ্য করবে তার মধ্যে যখনই ত্রিভুজ তৈরি হবে মনে রাখবে সেখানে সর্বসমতা দিয়ে প্রমাণ করতে হবে। ঠিক আছে? তো সর্বসমতা দিয়ে প্রমাণ করব। কোন সর্বসমতা? আমরা সর্বসমতার 4টা শর্ত জানি, এস এস এস, এস এ এস, এ এস এ আর আর এইচ এস। ঠিক আছে? তো আরএইচএস শর্তটা দিয়ে এখানে প্রমাণ করব। কেন? বিকজ আরএইচএস রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড, অর্থাৎ একটি সমকোণ, একটি অতিভুজ আর একটি সাধারণ বাহু যদি আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে সমান দেখাতে পারি, তাহলেই তারা সর্বসম। এবার তোমরা বলতেই পারো যে স্যার আরএইচএস কেন নিলেন? কারণ দেখো, আমাদের প্রদত্ততে বলা আছে যে ও এ ওডি লম্ব এবি, অর্থাৎ এখানটা 90 ডিগ্রি কোণ তৈরি করছে দুটো ত্রিভুজেই, তাহলে এগুলো সমকোণী ত্রিভুজ হবে। তাই আমি আরএইচএস শর্তটি ইউজ করব। তাহলে চলো আরএইচএস শর্তটি প্রুফ করি। তো আরএইচএস শর্ততে সবার প্রথমে আমি কি, রাইট অ্যাঙ্গেল এখানে কে কে রয়েছে তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, এখানে রাইট অ্যাঙ্গেল আমাদের কে কে রয়েছে, একটা রাইট অ্যাঙ্গেল রয়েছে এখানে, একটা রাইট অ্যাঙ্গেল রয়েছে এখানে, অর্থাৎ অ্যাঙ্গেল ও ডি এ, একটু দাঁড়াও, হ্যাঁ আমি এখানে জায়গাটা করি নিচে, দেখো অ্যাঙ্গেল ও ডি এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও ডি বি। ঠিক আছে? কোন শর্তে? এরা দুজনেই সমকোণ। আর তোমরা সাইডে কি যুক্তি মারবে, যুক্তি দিতে হবে, যুক্তি দিতে পারো যেহেতু ওডি লম্ব এবি, তোমরা এটা দিতে পারো ওডি লম্ব, এটাকে পারপেন্ডিকুলার সাইনও বলে।
এবি। ওকে, এটা হয়ে গেল একটা প্রমাণ শেষ। এবার হাইপোটেনিউজ প্রমাণ করতে বলছে, যেটা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। কি চোখের সামনে যদি দেখে থাকো, এই যে এর হাইপোটেনিউজ অতিভুজ কোনটা, এটা। আরেকটা ত্রিভুজের অতিভুজ কোনটা, এটা। আর দুটোই কি সমান, সেটা আমি বলছি না, সেটা ছবিই বলছে। কারণ আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ও এ আর ওবির মধ্যে একটা সম্পর্ক রয়েছে, তারা দুজনেই ব্যাসার্ধ। গুড, তাহলে আমরা বলতে পারি যে ও এ ইকুয়ালস টু ও বি। আর সাইডে আমরা যুক্তি কি দিব, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, দ্বিতীয় যুক্তিও ক্লিয়ার হয়ে গেল। এবার তৃতীয় যুক্তি, আর এইচ এস একটা কমন সাইড লাগবে, যেটা পরিষ্কার ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ না তোমরা, সেটা কি, এই সরি 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 একটু দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। তোমরা ছবিতে যেটা পরিষ্কার দেখতে পাচ্ছ সেটা কি, সেটা হলো এইটা। একটু ছবিটা যদি আমি ক্লেরিফাই করি, এই যে যেই বাহুটা উভয় ত্রিভুজই ব্যবহার করছে, দ্যাট মিন্স ওডি। তাহলে ওডিকে আমরা সাধারণ বাহু বলতে পারি। এটাকে লিখবো কি করে, ওডি ইকুয়ালস টু ওডি। ঠিক আছে, তাহলে দেখো আর অর্থাৎ রাইট অ্যাঙ্গেল সমকোণ, এইচ হাইপোটেনিউজ অতিভুজ, আর এস একটি সাধারণ বাহু। আমরা তিনটাই পেয়ে গেছি। তাহলে আমরা কি বলতে পারি যে ট্রায়াঙ্গেল এ ও ডি সর্বসম, এটাকে সর্বসম সাইন বলে, ট্রায়াঙ্গেল বি ও ডি, তাই তো। আর কোন শর্তে, সর্বসমতার আর এইচ এস শর্তে। এবার যেই দুটো ট্রায়াঙ্গেল সর্বসম প্রমাণ হয়ে গেল, তখনই কিন্তু আমরা বলতে পারি, যখন সর্বসম, তাহলে তাদের প্রত্যেকটি, যখন দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়, দ্যাট মিন্স তার কাছে এই দুটো ত্রিভুজের যতগুলো অ্যাঙ্গেলস বা যতগুলো কোণ, যতগুলি বাহু থাকে, সবগুলোই সমান হয়। তার মানে আমরা সহজেই বলতে পারি যে ডিবি আর ডিএ এই দুটো বাহু কি, ওই দুটো ত্রিভুজের, এখানটা একটু লক্ষ্য করে দেখো, এই যে এডি বাহুটা, এটা কি এওডি ত্রিভুজের। আর যে এই যে ডিবি বাহুটা, সেটা কোন ত্রিভুজের, সেটা হলো এডিবি ত্রিভুজের। তাহলে এরা দুজনও কি হবে, সমান হবে, তাই তো। একদম। তাহলে আমরা এখানে নিচে অবশ্যই লিখে দিতে পারি, যে লেখা আমি এখানেই লিখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে, যে এডি ইকুয়ালস টু ডিবি, তাই না। আর সাইডে শর্ত কি দিবে তোমরা, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে দেখো প্রমাণ হলো, এডি ইকুয়ালস টু ডিবি। দেখো উপরেও লাইনটা লেখা আছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, প্রমাণিত। আশা করি তোমাদের এই উপপাদ্যটা একদম ক্লিয়ার হয়ে গেছে। যদি এই উপপাদ্যটা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা পরবর্তী উপপাদ্য সময় নষ্ট করে না করে পরবর্তী উপপাদ্যর ক্ষেত্রেও চলে যাই। ওকে, সো স্টুডেন্টস, এখানে চলে আসলাম আমরা নেক্সট উপপাদ্য, যেটা এই চ্যাপ্টারের শেষ উপপাদ্য রয়েছে, উপপাদ্য নং 33, যাতে প্রমাণ করতে বলেছে, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব। তো একটু যদি ভালো করে তোমরা লক্ষ্য করে থাকো, এর আগের যে আমরা উপপাদ্যটা শিখলাম, সেখানটায় কি বলে দিয়েছিল, যে কেন্দ্রগামী লম্ব যখন কোনো জ্যায়ের ওপর, কেন্দ্রগামী সরলরেখা যখন জ্যায়ের উপর লম্ব, তখন জ্যাটিকে সেই রেখাটি সমদ্বিখণ্ডিত করে। এখানটা দেখো তার উল্টো প্রমাণ করতে বলেছে, অর্থাৎ তারা বলে দিয়েছে যে অলরেডি জ্যাটা সমদ্বিখণ্ডিত, তুমি প্রমাণ করে দেখাও যে যেই রেখাটা ওকে সমদ্বিখণ্ডিত করেছে, কেন্দ্রগামী সে রেখাটা, সেটি ওই জ্যায়ের ওপর লম্ব। ঠিক আগের উপপাদ্যটারও কি উল্টো। আমি তোমাকে দাঁড়াও একটু ছবিটা এঁকে ফেলে তারপর না হয় তোমাদেরকে বুঝিয়ে ফেলি। তো ফট করে আগে ছবিটা এঁকে ফেলি। ওকে, তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে আমি ছবিটা এঁকে ফেললাম, যাতে তোমাদের সময় না নষ্ট হোক, তাই আমি ছবিটাকে কাট করে, মানে ভিডিওটি কাট করে এঁকেছি, নাহলে সময়টাও নষ্ট হচ্ছে বেকার, আর ভিডিও লেন্দি হচ্ছে। তো আমরা ফটাফট বুঝে ফেলি যে কি বলেছিল। এবার প্রথমে আগের উপপাদ্যটার সাথে একটু তুলনা করে ফেলি। তো আগের উপপাদ্যটায় আমাদের কি বলেছিল, যে এই যে রেখাটা রয়েছে, কোন রেখাটা, এই যে ওডি রেখাটা, এটা অলরেডি এবি জ্যায়ের ওপর লম্ব ছিল। আর আমাদেরকে প্রমাণ করতে কি বলেছিল, যে এই যে দুটো ভাগ হয়েছে, এডি আর ডিবি,
তারা সমদ্বিখণ্ডিত করবে, মানে ওডি যে লম্বটা রয়েছে সেটি এবিকে দুটি সমান ভাগে ভাগ করবে। কিন্তু এবারের উপপাদ্যটা আমাদেরকে কি বলে দিয়েছে? এবারের আমাদের উপপাদ্যটা বলে দিয়েছে যে এই দুটো অর্থাৎ এডি আর ডিবি এরা সমান, অর্থাৎ এরা সমদ্বিখণ্ডিত হয়ে আছে। তুমি প্রমাণ করে দেখাও যে ওডি এই রেখাটা এবির উপর লম্ব, ঠিক আগের উল্টো উপপাদ্য। বুঝতে পেরেছো? তো সেমভাবে কনসেপ্ট একদম সেম, ছবি অঙ্কন আমরা তাও একবার দেখে নেব ফটাফট। প্রদত্ত কী দেওয়া রয়েছে চলো। তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত সেম দেওয়া রয়েছে, একটু আলাদা, কারণ এখানে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি, আগের মতনই, এবং ডি এবি এর মধ্যবিন্দু, অর্থাৎ এডি ইকুয়ালস টু ডিবি। দেখো আগেরটায় কি বলে দিয়েছিল যে এডি এবি এর ওপর লম্ব, কারণ ওটা কোশ্চেনে দেওয়া ছিল। কিন্তু এখানে কি বলে দিয়েছে যে এডি ইকুয়ালস টু ডিবি, অর্থাৎ সমদ্বিখণ্ডিত তোমাকে অলরেডি বলে দিয়েছে। আমি আগেরটার সাথে তুলনা করে বলছি যাতে সুবিধা হোক। তো প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রামাণ্য বিষয়তে কি বলেছে, প্রমাণ করে দেখাও যে ওডি লম্ব এবি। ঠিক আছে? যদি আগেরটায় মনে করো তাহলে কি ছিল, আগেরটায় আমাদের ছিল যে প্রমাণ করো এডি ইকুয়ালস টু ডিবি, ঠিক উল্টো। এবার চলে আসবো আমরা অঙ্কনে, সেম এখানে অঙ্কনও সেম হবে, ও কমা এ এবং ও কমা বিকে যুক্ত করো। তো আমরা যুক্তটা করিনি, যুক্ত করে ফেলি ফটাফট। ঠিক আছে, চলো। তো যেরকম আমি দেখতে পাচ্ছি এখানে একটা জয়েন্ট হলো, একটু ধৈর্য ধরো, ঠিক আছে, কারণ এটা না ড্র করা এত কঠিন হয়ে যায় মাঝে মাঝে। তো আমি জয়েন করে দিয়েছি, ও এ আর ও বি যুক্ত করে দিয়েছি। ওকে, এবার আবার আমরা একটু ফিরে যাব, অঙ্কনও ক্লিয়ার হয়ে গেল, দুটোর অঙ্কন একদমই সেম, কোনো আলাদা নেই। কিন্তু এক্ষেত্রে এবার আমরা চলে যাব কিসে, প্রমাণে। এবার দেখো এখানেও দুটো ত্রিভুজ হয়েছে, কিন্তু এবার কিন্তু তুমি এদেরকে সমকোণী ত্রিভুজ ধরতে পারবে না। কেন ধরতে পারবে না? সেটার কারণ হলো এখানে তো তোমাকে অলরেডি প্রমাণ করতে বলেছে যে এবি লম্ব ওডি, এটা করো, অর্থাৎ 90 ডিগ্রি তোমাকে প্রুফ করে দেখাতে হবে। আগেরটায় অলরেডি বলা ছিল যে এরা 90 ডিগ্রি, কিন্তু এবার কিন্তু বলা নেই। তাই আমরা এবার একে কিন্তু RHS শর্তটি দিয়ে প্রমাণ করতে পারবো না। কিন্তু সিমিলারলি আমরা দুটো ত্রিভুজকে দেখে নিচ্ছি, ওডিবি আর ওডিএ, রাইট? এদের মধ্যে তাহলে কি কি সমান রয়েছে? তো সবার প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা তোমরাও পরিষ্কার দেখতে পাচ্ছ, সেটা হলো ও এ ইকুয়ালস টু ও বি। আশা করি এটার আমাকে কোনো মানে ব্যাখ্যা দিতে হবে না কেন তারা সমান। তাও যদি তোমরা শুনতে চাও, সেটা হলো একই বৃত্তের পরিধি, রাইট? ইয়েস অর নো? কোনো ডাউট এখানটায়? আশা করি কোনো ডাউট থাকার কথা নয়। তাহলে আমরা বুঝতে পারলাম ওডি ইকুয়ালস টু, সরি ওডি বলছি আমি, এবি, ও এ ইকুয়ালস টু ও বি, কারণ তারা বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আমি এখানে লিখে ফেলি ফটাফট, ও এ ইকুয়ালস টু ও বি। ক্লিয়ার হলো? একটু তাড়াতাড়ি করব কারণ ভিডিও খুব লম্বা হয়ে যাচ্ছে। চলো নেক্সট, যেটা প্রমাণ আমি দেখতে পাচ্ছি, যেটা অলরেডি প্রদত্ততেও দেওয়া রয়েছে, সেটা কি বলতে পারবে তোমরা? অবশ্যই তোমরা জেনে ফেলেছ, সেটা হচ্ছে এডি ইকুয়ালস টু ডিবি। তোমরা যদি দেখতে চাও আমি একবার দেখিয়ে দিচ্ছি যে এটা প্রদত্ততে দেওয়া আছে কি না। চলো প্রদত্ততে দেখো, এই দেখো প্রদত্তর শেষ লাইনে রয়েছে এডি ইকুয়ালস টু ডিবি, তাহলে অবশ্যই আমরা এটাও লিখতে পারবো। দ্যাট মিন্স এডি ইকুয়ালস টু ডিবি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, সব থেকে ইজি, দেখো দুটি ত্রিভুজই একটা কমন বাহুকে ইউজ করছে, সেটা হলো ওডি, রাইট? তাহলে আমরা শেষে গিয়ে লিখতেও পারি ওডি ইকুয়ালস টু ওডি, সেটা কি, সাধারণ বাহু। তাহলে তিনটাই কনসেপ্ট ক্লিয়ার হলো। সেগুলো কি, ও এ ইকুয়ালস টু ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, এডি ইকুয়ালস টু ডিবি প্রদত্ত, আর ওডি ইকুয়ালস টু ওডি কারণ সাধারণ বাহু। তাহলে আমরা বলতে পারি তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে ত্রিভুজ ও ডি এ সর্বসম ত্রিভুজ ও ডি বি, তাই তো? তাহলে আবার এখন তাহলে তোমরা বুঝেই গেলে যে এখানে সর্বসমতা কি, কোন শর্তে প্রমাণ হলো, তিনটাই তো সাইড রয়েছে, তাহলে এস 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 শর্তে সেটা প্রমাণিত হয়ে গেল। এবার আমাকে আর বোঝাতে কিছুই হলো না। আমি আগেও বলছিলাম আগের পদ্ধতিতে, যখন তোমার দুটি ত্রিভুজ সর্বসম হয়ে যায় তখন আমরা বলতে পারি যে তার যত কিছু, সে যত কোণ বা যত বাহু রয়েছে তারা কিন্তু সবাই
সমান থাকবে। তো সিমিলারলি আমরা এখানে বলতেই পারি যে কি বলতে পারি যে আমার এই দুটো কোণ, একটা এটা আর এইটা, এই দুটোই কি সমান। অবশ্যই এটা তোমরা বলতে পারো যে অ্যাঙ্গেল ও ডি এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও ডি বি। ক্লিয়ার? আর সাইডে আমরা কি লিখে দেব, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু এখানে কিন্তু জিনিসটা শেষ হলো না, আমাদের টার্গেট দিয়েছে হচ্ছে লম্ব প্রমাণ করার। তো লম্ব প্রমাণ করার জন্য এখানে আরেকটা যুক্তি ইউজ হবে। সেই যুক্তিটা কি? সেই যুক্তিটা দেখো, আমরা অলরেডি এতটুকু প্রমাণ করে দিয়েছি যে একটা সরলরেখার উপরে একটা দাগ এরকম রয়েছে আর দুই পাশের কোণ কি সমান। তো এখানে যুক্তিটা কি হবে, একটি সরলরেখার ওপর কি একটি, বা এখানে বলতে পারো এ বি জ্যায়ের ওপর ওডি সরলরেখাটি দাঁড়িয়ে থেকে উভয় পাশে দুটি সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ এটি তখনই পসিবল, কারণ আমরা জানি একটি সরলরেখা কত ডিগ্রির হয়, এই টোটাল সরলরেখাটা কত ডিগ্রি, 180 ডিগ্রির। তাহলে যদি তাকে দুই পাশেই সমান কোণ উৎপন্ন করতে হয়, তাহলে দ্যাট মিন্স কি এই পাশেও 90 করতে হবে, এই পাশেও 90 করতে হবে। সে কখনোই এরকম করতে পারবে না যে এই পাশে মনে করো 89 আর এই পাশে মনে করো 91, হবে না। তো দুপাশেই 90 রাখতে হবে। তাহলে আমরা খুব সহজেই লিখে দিতে পারি যে এ বি সরলরেখাটির ওপর বা এ বি জ্যায়ের ওপর ওডি সরলরেখা দাঁড়িয়ে থেকে উভয় পাশে দুটি সমান কোণ উৎপন্ন করছে। অর্থাৎ উভয় পাশে সমকোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা বলতেই পারি ওডি লম্ব এবি। শেষের যুক্তিটা তোমাদের ক্লিয়ার হলো? কেন আমরা ওডি লম্ব এবি বলতে পারি? কারণ উভয় পাশে যখন একটা সরলরেখার ওপর আরেকটি সরলরেখা দাঁড়িয়ে থেকে উভয় পাশে, যেটাকে আমরা কি অ্যাডজেসেন্স অ্যাঙ্গেলও বলে থাকি, তাই না? সেই ধরনের অ্যাঙ্গেল যখন উভয় অ্যাঙ্গেলই সমান, কারণ আমরা জানি সরলরেখা যেই কোণটি উৎপন্ন করে সেটিকে সরল কোণ বা 180 ডিগ্রির কোণ বলে। এবার তার উপরে যদি আরেকটি সরলরেখা দাঁড়িয়ে থেকে উভয় পাশে দুটি সমান কোণ উৎপন্ন করতে হয়, তাহলে 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি। অর্থাৎ উভয় পাশে কি কোণ তৈরি হলো, 90 ডিগ্রি বা সমকোণ। আর যখন উভয় পাশেই সমকোণ তৈরি হয়ে গেছে, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে এবি লম্ব ওডি। তাহলে বুঝতে পারলা তোমরা কিন্তু এই উপপাদ্যটার শেষ পার্টটা একটু ক্রিটিক্যাল, কারণ ওই উপপাদ্যটাতে আমরা সোজা সর্বসম প্রমাণ করে এডি ইকুয়ালস টু ডিবি করে অনুরূপ বাহু করে ছেড়ে দিচ্ছিলাম। কিন্তু এখানটায় কিন্তু শুধু কোণটাকে অনুরূপ কোণ বলে সমান বললে হবে না, তোমাকে শেষে এই যুক্তিটাও কিন্তু লিখে আসতে হবে। তাহলে আমি আর এই ভিডিওতে উদাহরণ করালাম না। তোমাদের যদি উদাহরণের দরকার থাকে, এখান থেকে মেনলি 2 টাইপেরই অঙ্ক আসে, যেটা তোমরা যদি শিখতে চাও আমাকে অবভিয়াসলি কমেন্টে জানাবে। আমি কিন্তু শীঘ্রই যদি ফার্স্ট কমেন্ট পাই, আমি ফার্স্ট কমেন্টের 1 ঘন্টার মধ্যে সেই ভিডিওটা আপলোড করে দেব, ঠিক আছে? আর এর কমন পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তোমরা জয়েন করে ফেলো, সেখান থেকে কমন পিডিএফটা পেয়ে যাবে। আর যদি ভিডিওটা তোমাদের একটুও ইনফরমেটিভ লেগে থাকে বা তোমাদের যদি হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পারলে ভিডিওটিকে শেয়ার করে দিও, অ্যান্ড লাইক করতে কিন্তু ভুলবা না। তোমাদেরকে আমি একটা টার্গেট দিতে চাই, শুধু একটাই লাইক করো, 10টা লাইক না, একটাই লাইক করো, এটা হলো তোমাদের টার্গেট। প্লিজ টার্গেটটাকে ফিল করো। থ্যাংক ইউ। কাল আসছি নতুন ভিডিও নিয়ে।